আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইন। মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা তিনটা ধরনের মডেল সে দিয়ে থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে এন্ড কন্ডেন্সার মেথড, যেখানে লোডের অ্যাক্রসে একটা ক্যাপাসিটর ইনক্লুড করা হয়, এবং দেন আসছে হচ্ছে নমিনাল টি মেথড, নমিনাল পাই মেথড। এই নমিনাল টি এবং নমিনাল পাই মেথডটা হচ্ছে তাদের ভিজুয়ালাইজেশন করলে তাদেরকে যেমন আমরা দেখতে পাই সেইটা অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে নমিনাল টি এবং নমিনাল পাই মেথড। এখানে আসলে কি করা হয়, এই যে ট্রান্সমিশন লাইনটা যে আছে সেই ট্রান্সমিশন লাইনের যেই সিরিজ অংশটা আছে আর এবং এল নিয়ে, সেই অংশটাকে দুইটা ভাগে ভাগ করে দেয়া হয় যখন আমরা টি মডেল বলছি। কারণটা কি, টি তো দেখতে যেমন, সেটার সাথে যদি একটু মিলাই আমরা, টি হচ্ছে এই প্যাটার্নের একটা জিনিস, ঠিক আছে? সো এই অংশটুকুতে আর এবং এক্স আসবে বা আর এবং এল আসবে, এই অংশটুকুতে আবার আর এবং এল আসবে, এবং এখানে আসছে আপনাদের ক্যাপাসিটর, ঠিক আছে? এখানে রেজিস্ট্যান্স থাকছে, ইন্ডাক্টর থাকছে, রেজিস্ট্যান্স থাকছে, ইন্ডাক্টর থাকছে, এখানে ক্যাপাসিটর। এটা হচ্ছে সেন্ডিং এন্ড, এদিকে পাচ্ছি আমরা রিসিভিং এন্ড অথবা লোড কানেক্টেড থাকছে। এই হচ্ছে নমিনাল টি মেথড। এবার আসি পাই মেথড। পাই মেথডের ছবিটা পাই কেমন হয় দেখতে, পাই হয় এই প্যাটার্নের, তাই না? সো এখানে আবার কি হয়ে যাবে দেখেন, এই এই লাইনটা হচ্ছে যেহেতু প্যারালালি কানেক্টেড, সো এখানে বসবে হচ্ছে দুইটা ক্যাপাসিটর, এবং ট্রান্সমিশন লাইনের যে পোর্শনটা সেটা এটার মাঝখানে থাকবে। সো এই পোর্শনটা, একটা পোর্শন হবে হচ্ছে সাপ্লাই এন্ড, একটা হবে হচ্ছে রিসিভার এন্ড। এই হলো আমাদের নমিনাল পাই মেথড। তো এটা হচ্ছে নমিনাল টি মেথড, নমিনাল পাই মেথড। তাদেরকে আমরা পাই এবং টির মতো দেখতে দেখে এই দুইটা মডেলের নামকরণ করা হয়েছে নমিনাল টি এবং নমিনাল পাই মেথড। শুরুতে আমরা দেখি হচ্ছে নমিনাল টি মেথড। নমিনাল টি মেথডের আমরা একটা প্রমাণ আছে, প্রমাণটা একটু আপনাদেরকে এক্সপ্লেইন করব, এবং তার সাথে আমরা একটা অঙ্ক দেখব। আচ্ছা, এখানে দেখেন নমিনাল টি মেথড, এখানে কি বলা হয়েছে, এই জায়গাটায় একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে একটা ইন্ডাক্টর আছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাক্টর আছে, এখানে একটা ক্যাপাসিট্যান্স আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের লোড। লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ পাচ্ছি সেটা হচ্ছে রিসিভার এন্ডের ভোল্টেজ, এবং এখানে যে ভোল্টেজ পাচ্ছি সেটা হচ্ছে ভিএস বা সাপ্লাই এন্ডের ভোল্টেজ। তাইলে এই সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এই লোডের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে বা রিসিভার এন্ডে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইআর কারেন্ট, এবং এই আইআর কারেন্টটাই এই যে Z/2 অংশ বা এই অংশটুকুর মধ্য দিয়ে এই আইআর কারেন্টটাই ফ্লো হচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে এই পয়েন্টে যদি একটু খেয়াল করি, এই পয়েন্টে খেয়াল করলে দেখবো যে আমরা আসলে একটা কি পাচ্ছি, এটা একটা নোট পাচ্ছি। একটা নোট পাচ্ছি। সো এখান থেকে একটা কারেন্ট আসছে এবং সেই কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা কারেন্ট হচ্ছে আইআর কারেন্ট, আরেকটা কারেন্ট এখানে শুধুমাত্র ক্যাপাসিটিভ ব্রাঞ্চ থাকে, প্যারালালি শুধুমাত্র ক্যাপাসিটিভ ব্রাঞ্চ থাকে। সো এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম আমরা দিলাম হচ্ছে আইসি। এবং দেখেন এই সার্কিটটা যদি আমরা আঁকি তাহলে এই লুপটা যদি আমরা আঁকি তাহলে এই সাপ্লাই এন্ড থেকে যে কারেন্ট বের হচ্ছে সেটার নাম আইএস, এবং সেই কারেন্টটাই এই যে Z/2 অংশ এটার মধ্য দিয়ে ফ্লো হচ্ছে। তার মানে আমি সিরিজ প্যারামিটারটাকে যে দুইটা ভাগে ভাগ করে দিলাম, তার একটা প্যারামিটারের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে সেন্ডিং এন্ডের কারেন্ট, আর একটা প্যারামিটারের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে রিসিভিং এন্ডের কারেন্ট, ঠিক আছে? দেখেন এই পোর্শনটাতে সেন্ডিং এন্ডের কারেন্ট, এই পোর্শনটাতে রিসিভিং এন্ডের কারেন্ট ফ্লো হচ্ছে, আর মাঝখানে যে ক্যাপাসিট্যান্সটা আছে সেই ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে আইসি কারেন্ট, ডিফারেন্ট একটা কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে যদি একটু চিন্তা করেন, আমরা অঙ্কটা করলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে, তারপরও আমরা এখান থেকে একটু দেখে আসি। এখানে দেখেন VC is equal to VR plus IR into Z/2, দ্যাট মিনস আমরা এখানে কি কাজটা করছি, আমরা এখানে এই যে লুপটা আছে আউটার লুপ, সেই লুপে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? এখানে একটা আর আছে, একটা এল আছে। এবার এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করলে কি আসবে, মাইনাস বিসি প্লাস আইআর ইন্টু Z/2 প্লাস VR ইকুয়াল টু 0।
সো এই ইকুয়েশনটাকে যদি আমরা সাজায় লিখি, বিসিটা এই পাশে চলে যাবে, সো আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এই লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করছি। এবার আসি হচ্ছে এই যেই ব্রাঞ্চটা, ক্যাপাসিটিভ যেই ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চে এখন আমরা ওহমস ল অ্যাপ্লাই করব। ওহমস ল অ্যাপ্লাই করলে কি আসবে, কি আসবে বলেন? V is equal to IR মানে V is equal to I into Z, তাই না? আচ্ছা, সো I into Z, এটাকে আমরা, আমাদের দরকার হচ্ছে IC। আমি এখানে KCL অ্যাপ্লাই করব, আমি IR অলরেডি এখান থেকে বের করে নিলাম, আর এখানকার জন্য লাগবে IC। সো আমরা IC টাকে বা আইটাকে একদিকে রেখে এই সাইডে যদি নিয়ে আসি তাহলে V by Z হয়ে যাবে। সো 1 by Z কে আমরা কি লিখতে পারি? Y Y লিখতে পারি। Z হচ্ছে ইম্পিডেন্স এবং Y হচ্ছে অ্যাডমিটেন্স। admittance ঠিক আছে, Y হচ্ছে অ্যাডমিটেন্স, Z হচ্ছে ইম্পিডেন্স, Y হচ্ছে অ্যাডমিটেন্স। তো এখানে দেখেন আমরা Y টার্মটা যদি ইউজ করি তাহলে আমাদের I এর মানটা বের হয়ে আসবে, বা এখানে যে নাম দিয়ে আমরা ডিনোট করেছি IC, এই টার্মটা বের হয়ে আসবে। ঠিক আছে, গেল হচ্ছে আমাদের IC ইস্যু। এবার দেখেন এখানে যখন আমি একটা KCL অ্যাপ্লাই করছি, KCL টার মানটা কি হবে? IS is equal to IR, IS কারেন্টটা আসছে, বের হয়ে যাচ্ছে IC এবং IR, সো IR প্লাস IC। এখানে IC এর যেই মানটা পেয়েছি আমরা অলরেডি, সেই মানটা এখানে বসায় দেওয়া হয়েছে। এবার দেখেন এবারকার কাজটা খুব সহজ। এবারকার কাজটা হচ্ছে আমরা ইকুয়েশনটাকে এমন ভাবে সেট করতে চাই, আমাদের ইকুয়েশনটাকে এমন ভাবে সেট করতে চাই যেখানে একটা ম্যাট্রিক্স হিসেবে আমরা দুইটা ইকুয়েশন পাবো। কার কার ইকুয়েশন পাবো? VS এর একটা ইকুয়েশন পাবো, IS এর একটা ইকুয়েশন পাবো। দুইটা ইকুয়েশন বের করতে চাচ্ছি আমরা, একটা হচ্ছে VS এর বা সেন্ডিং এন্ডের ভোল্টেজ, আর একটা হচ্ছে বা সাপ্লাই এন্ডের ভোল্টেজ, সাপ্লাই এন্ডের কারেন্ট বের করতে চাচ্ছি। কাদের ফাংশন হিসেবে? VR এবং IR, রিসিভিং এন্ডের যে প্যারামিটার গুলো আছে সেগুলোর ফাংশন হিসেবে আমরা এই কাজটা করতে চাচ্ছি। বুঝাইতে পারছি কথাটা? জিএস ম্যাম। আচ্ছা, তাহলে এখানে যে IS এর যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাতে আমরা দেখেন VR এর অংশটাকে আলাদা করে নিলাম এবং IR এর অংশটা থেকে IR কে কমন নিয়ে এই পোরশনটা আলাদা করে নিলাম। সো আমাদের IS এর ইকুয়েশনটা পাইলাম, কার কার রেসপেক্টে কার কার ফাংশন হিসেবে তাকে আমরা প্রকাশ করলাম? VR এবং রিসিভার এন্ডের যেই ফিজিক্যাল প্যারামিটার গুলো আছে বা ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে, সেইগুলোর রেসপেক্টে আমরা তাদেরকে প্রেজেন্ট করলাম। ঠিক আছে, এবার হচ্ছে কাজ VS এর মানটা সেভাবে রিপ্রেজেন্ট করা। সো VS এর জন্য আমাকে, VS এর মান যখন আমি বের করতে চাবো তখন আমাকে কি করতে হবে? ইনপুট সাইডে একটা KVL অ্যাপ্লাই করতে হবে। সো ইনপুট সাইডে KVL অ্যাপ্লাই করা মানে এখানে আমাকে আরেকটা KVL অ্যাপ্লাই করতে হবে। KVLটা কি দাঁড়াবে? -VS প্লাস IS ইন্টু Z/2 প্লাস VC ইকুয়াল টু 0। ঠিক আছে, সো VS ইজ ইকুয়াল টু VC প্লাস IS ইন্টু Z/2, এই লুপে একটা KVL অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এবার দেখেন VC এর ইকুয়েশন, VC এর মান অলরেডি আমরা বের করে আসছি। এই যে ইকুয়েশনটা থেকে আমরা অলরেডি VC এর ইকুয়েশন বের করে আসছি, এখান থেকে IS এর ইকুয়েশন বের করেছি। সো এই মানগুলো বসায় দিলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এখানে দেখেন এই প্যারামিটারটার সাথে আছে VR, এই প্যারামিটারটার সাথে আছে VR। সো এদেরকে যদি আমি কমন নেই, কমন নিলে আর কোথাও আছে VR? না ম্যাম, নাই। তাহলে এখানে কমন নিলে কত আসবে? এইটা থেকে কমন আসবে 1, আর এখান থেকে কমন আসবে Y ইন্টু Z/2। ঠিক আছে, সো VR এর প্যারামিটারটা বের হলো। এরপরে কি দরকার? IR এর সাথে কি কি টার্ম আছে সেটা বের করা। IR এর সাথে এই একটা টার্ম আছে, IR এর সাথে এই আরেকটা টার্ম আছে। ঠিক আছে, সো IR এর সাথে এই অংশটা আছে। তো এখানে দুইটা কাজ করা যায়, Z/2 কমন নেওয়া যায়, অথবা Z কমন নেওয়া হয়েছে, Z কমন নিয়ে এখানে যে কাজটা করা হয়েছে IR ইন্টু Z কমন নিয়ে এখানে আসলো 1 প্লাস YZ ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তো এটাও দেখেন VS এর একটা আমরা ইকুয়েশন বের করলাম কি হিসেবে? VR এবং IR এর ফাংশন হিসেবে। দ্যাট মিন্স ইন আউটপুট যে প্যারামিটার গুলো আছে সেই আউটপুট প্যারামিটার গুলোর রেসপেক্টে আমরা
এই ভিএস এবং আইএস কে রিপ্রেজেন্ট করলাম। এবার আসি, এই যে ভিএস এবং আইএস কে রিপ্রেজেন্ট করলাম, এখানে আমরা কয়েকটা প্যারামিটার পাচ্ছি। এই প্যারামিটার গুলো কি কি প্যারামিটার সেটা একটু আমরা দেখি। এই যে ভিএস এবং আইএস এর ইকুয়েশনটা দেখেন, ভিএস কে আসলে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করেছি তাতে দেখেন ভিএস এর সাথে যে কোয়ান্টিটিটা আছে এগুলো কি প্যারামিটার? ট্রান্সমিশন লাইনের জেনারেলাইজড প্যারামিটার, তাই না? জেনারেলাইজড প্যারামিটার অথবা কনস্ট্যান্ট। একটা ট্রান্সমিশন লাইনের জন্য তার অ্যাডমিটেন্স বা ইম্পিডেন্স এই জিনিসগুলো কি হিসেবে আসবে? কনস্ট্যান্ট টার্ম হিসেবে আসবে না? আচ্ছা, তো এই প্যারামিটার গুলো হচ্ছে আসলে তার জেনারেলাইজড সার্কিট প্যারামিটার, সার্কিটের জন্য ফিক্সড প্যারামিটার বা কনস্ট্যান্টস। ঠিক আছে, সো এই প্যারামিটারটা দেখেন, আইএস যখন পাচ্ছি তখন ভিআর এর সাথে পাচ্ছি ওয়াই, আইআর এর সাথে পাচ্ছি 1 প্লাস ওয়াই জেড বাই 2। তো এখানে দেখেন এই জিনিসটাকে যখন আমরা ইকুয়েশন আকারে লিখছি, ভিএস এর একটা ইকুয়েশন পাচ্ছি যেটাকে আমরা বলছি এ ইন্টু ভিআর প্লাস বি ইন্টু আইআর। তাহলে আগের ইকুয়েশনটা থেকে দেখেন এই যে 1 প্লাস ওয়াই জেড বাই 2 এই জিনিসটাকে আসলে আমরা কি হিসেবে রিপ্রেজেন্ট করছি? এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, কারণ আমাদের ইকুয়েশনটা আমরা লিখেছিলাম এরকম, এ ভিএস ইকুয়াল টু এ ইন্টু ভিআর। এগুলো আসলে আপনি উল্টাটা লিখলেও কিছু হবে না, এ ইন্টু ভিআর ইন্টু বি ইন্টু আইআর। সো এই এ এর মান কত হবে? 1 প্লাস ওয়াই জেড বাই 2, আর বি এর মান কত হবে? 1 প্লাস ওয়াই জেড বাই 4। 1 প্লাস ওয়াই জেড বাই 4 ইন্টু জেড। ঠিক আছে, এটা হলো বি এর মান। এবার আসি হচ্ছে আইএস। আইএস ইজ ইকুয়াল টু কি? সি ইন্টু ভিআর প্লাস ডি ইন্টু আইআর। সো সি এর মান কত পাচ্ছি আমরা? ওয়াই, আর ডি এর মান পাচ্ছি 1 প্লাস ওয়াই জেড বাই 2। ঠিক আছে, সো এই যে এ বি সি ডি এগুলোকে বলছি আমরা কনস্ট্যান্ট এবং এদের নামটা হচ্ছে জেনারেলাইজড সার্কিট প্যারামিটারস। ঠিক আছে, এবার একটা কথা আছে যে এরা আসলে একটা প্যাটার্ন ফলো করে। কি প্যাটার্ন ফলো করে? এই যে ভ্যালুগুলো, আমি যদি এটাকে একটা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে চাই, এই আইএস, ভিএস এবং আইএস এর যে প্যারামিটার গুলো আমরা পাচ্ছি এই কনস্ট্যান্ট গুলো নিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্স করি, এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি এদেরকে নিয়ে যদি আমি একটা ম্যাট্রিক্স করি তাহলে এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি, এটার মানে কি আসলে? ডিটারমিনেট, তাই না? আচ্ছা, ডিটারমিনেট। ডিটারমিনেটের মান যদি 0 হয়ে যায় তার মানে কি বোঝায়? সেখানে ম্যাট্রিক্সটার একটা নাম আছে, এটা যদি 0 হয়ে যায় তাহলে সেটাকে বলা হয়, বলেন কি বলা হয়? সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবং সিঙ্গুলার ম্যাট্রিক্সের কথা কি? সিঙ্গুলার ম্যাট্রিক্সে কোনো সলিউশন থাকে না। ঠিক আছে, কখন এরকম হয়? যখন আপনার প্যারামিটার গুলো আসলে সেম প্যারামিটার চলে আসে, তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো সলিউশন থাকে না। এইখানে যে ঘটনাটা ঘটে, এই যে ভিএস এবং আইএস এর যে জেনারেলাইজ সার্কিট প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার গুলো একটা রিলেশন মেনটেন করে, সেটা হচ্ছে এই যে এডি মাইনাস বিসি করলে এই মানটা আসে হচ্ছে 1। দ্যাট মিনস এদেরকে বলা হয় ইউনিমোডিউলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে ডিটারমিনেটটা নেওয়া হয় যদি সার্কিট প্যারামিটার গুলো নিয়ে, which is AD minus BC, তাহলে সেটার ভ্যালুটা আসে 1, এবং এই ডিটারমিনেটের ভ্যালু 1 আসা মানে হচ্ছে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইউনিমোডিউলার ম্যাট্রিক্স। সো সার্কিট প্যারামিটার গুলো এমন ভাবে সেট হয় যেন এই ভ্যালুটা 1 আসে। বুঝাইতে পারছি কথাটা? জি ম্যাম। আচ্ছা, এখানে যদি আপনি ভ্যালুগুলো দিয়ে দেখেন, এ ইন্টু ডি, দ্যাট মিনস এটার সাথে এই প্যারামিটারটা গুণ করবেন আর বির সাথে এই সি প্যারামিটারটা গুণ করবেন, এবং গুণ করলে দেখবেন যে থাকে 1 1 পড়ে থাকে, বাকি সবগুলো প্যারামিটার কাটাকাটি চলে যায়। কারণটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা একটা ইউনিমোডিউলার ম্যাট্রিক্স। বোঝা গেছে কথা? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার তাহলে আমরা একটা অঙ্ক দেখি। আমরা দেখছিলাম একটা টি মডেলের একটা অঙ্ক দেখব।
আচ্ছা, এখানে দেখেন আপনাকে কি কি প্যারামিটার বলে দেয়া আছে। শুরুতে আমরা সেই জিনিসগুলোতে আসি। খুব খেয়াল করে দেখবো, এখানে বলা আছে সিস্টেমটা একটা 3-ফেজ সিস্টেম, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ এবং বলা হচ্ছে ট্রান্সমিশন লাইনের লেন্থ কতটুকু, 100 কিলোমিটার। 100 কিলোমিটার। ওকে, এখানে তিনটা প্যারামিটার বলে দেয়া আছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান, একটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান, একটা ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের মান। ঠিক আছে, সো এবার আসি হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিসে দেয়া আছে, পার কিলোমিটার পার ফেজ। তার মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেয়া আছে পার লেন্থ পার ফেজ। যেহেতু একটা 3-ফেজ সিস্টেম, 3-ফেজ সিস্টেমে কিন্তু আমাদের অবশ্যই পার ফেজে ক্যালকুলেশন করতে হবে, তাই না? আমরা পার ফেজের ক্যালকুলেশনটাই আমার লাগবে, কারণ হচ্ছে এখানে আপনার একটা 3-ফেজ সিস্টেম, এরকম একটা সিস্টেম, এরকম সিস্টেমটাতে আপনি যে ভোল্টেজ কারেন্ট এগুলো বের করবেন, সেগুলো আসলে কার জন্য বের করতে হবে, একটা ফেজের জন্য, তাই না? জি ম্যাম। সো জি ম্যাম। আমাদের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এই প্যারামিটার গুলো থাকবে সব পার ফেজে। তো এখানে ভ্যালুটা দেয়া আছে রেজিস্ট্যান্স পার কিলোমিটার পার ফেজ, বাট আমার যখন আমি ক্যালকুলেশন করব তখন কি আমি পার লেন্থে রেজিস্ট্যান্স রেখে ক্যালকুলেশন করতে পারবো? না ম্যাম। পারবো না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে 1 ধরে নিব। লেন্থ, টোটাল লেন্থের জন্য আমাকে রেজিস্ট্যান্সটা নিতে হবে। শুধুমাত্র যদি আমরা 1 কিলোমিটার। 1 কিলোমিটারের জন্য বা পার ইউনিট লেন্থের জন্য যদি রেজিস্ট্যান্স নেই, সেক্ষেত্রে কি আমার ফুল যে ফেজটা ছিল, ফুল ফেজটার জন্য কি আমি আর এর মান বা ফুল ফেজের জন্য ভোল্টেজ কি আমি বের করতে পারবো? না ম্যাম, পারবো না। ওই জন্য না। 100 দিয়ে পারবো গুণ না, করে কারণ এখানে আমি আর পাচ্ছিলাম আর পার লেন্থ, তার জন্য আমি কি করে ভোল্টেজ বের করব? ভোল্টেজের ইকুয়েশনে তো লেন্থের ইস্যু নাই, ভোল্টেজ তো আমাকে ফুল ফেজটার জন্য ভোল্টেজ বের করতে হচ্ছে, তাই না? সো এখানে আমাদেরকে রেজিস্ট্যান্সের মানটা, টোটাল রেজিস্ট্যান্স লাগবে। সো আমাকে কি করতে হবে, লেন্থ যেহেতু বলে দেওয়া আছে, খুব সহজেই আমরা লেন্থটাকে গুণ করে দিলে আমাদের আর এর মানটা বের হয়ে আসবে। তার মানে আমার প্যারামিটারটা লাগছে আর ফেজ। ঠিক আছে, আর ফেজের মানটা আমি কিভাবে পাবো, এখানে ভ্যালুটা দেওয়া আছে আর পার লেন্থ, তার সাথে লেন্থ গুণ করে দিলেই আমাদের ভ্যালুটা বের হয়ে যাবে। দ্যাট মিন্স 0.1 ইন্টু 100। বুঝছি কথা? ইয়েস ম্যাম। আচ্ছা, একই রকম ভাবে এক্সএল ফেজ, দ্যাট মিন্স এক্সএল এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ, সেটার ভ্যালুটাও আমাকে কি করতে হবে, 0.2 এর সাথে কত গুণ করে দিতে হবে, 100। 100। গুণ করে দিতে হবে। সো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের হয়ে গেল। এবার আসি হচ্ছে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। সাসেপ্টেন্সকে আমরা কি দিয়ে ডিনোট করি, সাসেপ্টেন্সকে আমরা বি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, সাসেপ্টেন্সকে বি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে যেই ভ্যালুটা দিয়ে দেয়া আছে সেই ভ্যালুটা হচ্ছে সাসেপ্টেন্সের ভ্যালু। আবার আমরা জানি কি y ইজ ইকুয়াল টু জি প্লাস জে বি, জেড ইজ ইকুয়াল টু কি জানি আমরা, আর প্লাস জে এক্স, তাই না? ইয়েস ম্যাম। তাইলে y ইজ ইকুয়াল টু জি প্লাস জে বি। তো এখানে তো জি কোনো টার্ম নাই, কন্ডাক্টেন্স কিছু নাই, সো এখানে থাকবে শুধুমাত্র জে ইন্টু বি। সো একবারে আপনারা অ্যাডমিটেন্সের ইকুয়েশনটা লিখে দিতে পারেন। সো অ্যাডমিটেন্সের ইকুয়েশনটা কি আসবে আমাদের, জেবি। অ্যাডমিটেন্সের ইকুয়েশন y ইজ ইকুয়াল টু জে ইন্টু বি। এখানে বির যে মানটা আছে সেই মানটা আবার দেখেন এখানে কিসে দেয়া আছে, সাসেপ্টেন্স পার কিলোমিটার পার ফেজ। সো এই মানটাকে আমাদের আবার কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে বললে আসলে এই অঙ্কের জন্য 100 দিয়ে, বাট আসলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে, লেন্থ দিয়ে গুণ করতে হবে। এক্স্যাক্টলি, টোটাল লেন্থ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো ইনটু লেন্থ যেটা ছিল এই অঙ্কের জন্য 100, সেটা দিয়ে গুণ করে দিলাম, এটা y এর মানটা বের হয়ে গেল। সো আমরা r এর মান বের করলাম, এক্সএল y দেয়াই ছিল আমাদের, কিছুটা মডিফিকেশন করে আমরা মানগুলা বের করে আনলাম। এবার আমাকে কি কি বের করতে বলা হচ্ছে, বের করতে বলা হচ্ছে সেন্ডিং এন্ডের কারেন্ট, দ্যাট মিন্স আমাকে আইএস বের করতে হবে, সেন্ডিং এন্ডের ভোল্টেজ দ্যাট মিন্স বিএস বের করতে হবে, সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর দ্যাট মিন্স কস থিটা এস বের করতে হবে, এবং আমাকে ট্রান্সমিশন
এফিসিয়েন্সি, দ্যাট মিন্স ইটা বের করতে হবে। ঠিক আছে, ইটার সূত্রটা আমরা কি জানি? পি আউট বাই পি ইন। এখানে আউটপুট টার্মিনালটাকে আমরা কি বুঝাচ্ছি? রিসিভার। সো পি আর ডিভাইডেড বাই পি এস ইনটু 100%। সো এই হচ্ছে আমাদের এই চারটা প্যারামিটার আমাকে বের করতে হবে। আরো কিছু ইনফরমেশন আমাকে বলে দেয়া আছে, বলা হচ্ছে যে সাপ্লাইং আ ব্যালেন্সড লোড অফ 10,000 কিলোওয়াট at 66 কিলোভোল্ট পিএফ 0.8 ল্যাগিং সিস্টেম। ঠিক আছে, সো আমাকে সে কি কি বলে দিচ্ছে? আমাকে বলা হচ্ছে লোডটা একটা ব্যালেন্স লোড এবং সেই লোডের পাওয়ার বলে দেয়া আছে 10,000 কিলোওয়াট, লোডের ভোল্টেজ বলে দেয়া আছে 66 কিলোভোল্ট এবং বলা হচ্ছে পিএফ হচ্ছে 0.8 ল্যাগিং। সো আমাকে আরো কি কি ইনফরমেশন এখানে মেনশন করে দেয়া আছে? কোন সাইডের পাওয়ার? এক্স্যাক্টলি, পিআর মেনশন করে দেয়া আছে, ভিআর মেনশন করা আছে, পিআর মেনশন করা আছে 10,000 কিলোওয়াট, ভিআর মেনশন করা আছে 66 কিলোভোল্ট, আর আমাকে পিএফ cos থিটা, পিএফ মানে হচ্ছে cos থিটা আর, সেই ভ্যালুটা বলে দেয়া আছে 0.8 এবং এই ভ্যালুটা কি অবস্থায় আছে? পিএফটা কেমন অবস্থায় আছে? ল্যাগিং, ল্যাগিং অবস্থায় আছে। তার মানে কারেন্ট কি করবে? ল্যাগ করবে। রিসিভার সাইডে আইআর ভিআর কে ল্যাগ করবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো দিয়ে দেয়া আছে। এবার আমাদের অঙ্কটা করতে হবে, দ্যাট মিন্স ভিএস, আইএস, কস থিটা এস, এই ভ্যালুগুলো বের করতে হবে। সো আপনারা শুরুতেই যে কাজটা করবেন, যেহেতু আমরা টি মডেলে সলভ করতে বলা আছে আমাদের, সো টি মডেলের সার্কিটটা আপনারা এঁকে নেবেন। টি মডেলের সার্কিটটা আঁকা হয়ে গেলে এরপরে আমাদের এসি সার্কিটের অঙ্ক আমরা যেভাবে সলভ করেছি সেভাবে আমরা সলভ করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এখানে যেই ভিআর এর মান দেয়া থাকবে, যে কোনো ক্ষেত্রেই যখন ভিআর এর মান দেয়া থাকবে, সেই ভিআর এর মানটা কি অবস্থায় দেয়া থাকবে? লাইন টু লাইন দেয়া থাকবে। ঠিক আছে, শুধু ভিআর না, থ্রি ফেজ সিস্টেমে যখন আপনাকে কোনো ভোল্টেজ বলে দেয়া থাকবে, অবশ্যই খেয়াল রাখবেন সেই ভোল্টেজটা থাকবে লাইন টু লাইনের ভোল্টেজ। ঠিক আছে, এখন দেখেন আপনি কিন্তু এই যে রেজিস্ট্যান্সের মান জানেন, ইন্ডাকটেন্সের মান জানেন, ক্যাপাসিটেন্সের জন্য আপনি অ্যাডমিটেন্সের মান বের করেছেন, তো এই প্যারামিটার গুলো সবগুলো হচ্ছে ফেজের ভ্যালু। তাহলে এই যে ভোল্টেজটা আপনি লাইনে পাইলেন, এই লাইন টু লাইন ভোল্টেজটাকে আপনার কিসে কনভার্ট করে নিতে হবে? ফেজে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আপনার আরেকটা কাজ হলো, এই যে ভিআর এর যে ভ্যালুটা ছিল, লাইন টু লাইন ভ্যালু দেয়া ছিল, এই ভ্যালুটাকে আমরা ফেজে কনভার্ট করব। সো আমাদের ইকুয়েশনটা ভ্যালুটা কত আসবে? 66 কিলোভোল্ট ডিভাইডেড বাই √3 করলে এটা ফেজে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার আসি হচ্ছে আমরা এখানে এই প্যারামিটার গুলো সবগুলো জানি, পাওয়ার জানি, ভোল্টেজ জানি, পাওয়ার ফ্যাক্টর জানি। আমরা পাওয়ারের সূত্রটা কি জানি? PR is equal to VR into IR। এখানে কিন্তু থ্রি ফেজ সিস্টেম, তাই না? থ্রি ফেজ সিস্টেম, সো √3 VR IR cos থিটা আর। এই যে VR, এই ভ্যালুটা কিসের ভ্যালু? লাইনের ভ্যালু। IR এর ভ্যালুটাও হচ্ছে লাইনের ভ্যালু, তাই না? জি। যদি আমরা ইকুয়েশনটা এমন লিখতাম 3 ইন্টু VR IR cos থিটা আর, তাইলে কি হতো? এটা কিসের ভ্যালু হতো? ফেজের ভ্যালু, এটাও হতো ফেজের ভ্যালু। সো যাই হোক, আমরা ইকুয়েশনটা লিখলাম, এখানে লাইনের ভ্যালু দিয়ে আমাদের কাজ হচ্ছে √3 VR লাইন IR লাইন ইন্টু cos থিটা। এবার দেখেন VR লাইনের ভ্যালু আমাকে দিয়ে দেয়া আছে 66 কিলোভোল্ট, IR লাইনের ভ্যালু আমাকে বের করতে হবে এবং আমাকে cos থিটা এর মান দিয়ে দেয়া আছে, PR এর মান দিয়ে দেয়া আছে। সো আমার ইকুয়েশনটা হচ্ছে IR লাইন ইকুয়াল টু PR ডিভাইডেড বাই √3 VR লাইন cos থিটা আর। সো এটা করলে আমাদের কিসের মান বের হয়ে আসবে? লাইন কারেন্টের মান, রিসিভিং এন্ডে লাইন কারেন্টের মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে যেই মানটা বের হয়ে আসবে, এখান থেকে দেখেন আমরা একটা কি পাচ্ছি? একটা
আই আর এর অ্যামপ্লিটিউড পাচ্ছি, আই আর এর অ্যাঙ্গেলটা এখনো আমাদের অজানা। আই আর এর অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? পাওয়ার ফ্যাক্টর থেকে। পাওয়ার ফ্যাক্টর থেকে। আমাকে cos থিটা আর এর মানটা দিয়ে দেয়া আছে, তো cos থিটা আর থেকে আমরা কিসের মান বের করতে পারি? থিটা আর বের করে নিতে পারি। cos ইনভার্স 0.8 করলেই থিটা আর বের হয়ে আসবে। এখন থিটা আর কি ইন্ডিকেট করছে? এটা যদি আমার ভি আর হয়, যেটা রেফারেন্স হচ্ছে 0 ডিগ্রি, তাহলে আমার আই আরটা কি হবে? লিড করবে না ল্যাগ নেগেটিভ করবে? দিকে নেগেটিভ ল্যাগ দিকে যাবে, করবে। ল্যাগ করবে। গুড, আই আরটা ল্যাগ করবে। তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার থিটা আর। তো আই আর কে আমরা কি বলতে পারি? মাইনাস থিটা। থিটা আর। সো এখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেই অ্যাঙ্গেলটা মাইনাস হিসেবে আসবে আই আর এর জন্য। সো এই হচ্ছে আমাদের আই আর এর ভ্যালু, ইনক্লুডিং অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমাদের আই আর বের হয়ে গেল। দ্যাট মিন্স আমরা রিসিভার সাইডের যা যা প্যারামিটার গুলো যেগুলো আমাদের জানা প্রয়োজন ছিল সেগুলো আমরা সবগুলো বের করে নিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেন্ডিং এন্ডের পোর্শনে আসি। সেন্ডিং এন্ডের কারেন্ট এবং সেন্ডিং এন্ডের ভোল্টেজ বের করতে হবে। সো আমাকে কি করতে হবে? শুরুতে আমি এখানে একটা লুপ অ্যাপ্লাই করব, একটা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করা মানে এই ভোল্টেজটার নাম দিলাম বিসি ভোল্টেজ। সো কি আসছে? বিসি ইকুয়াল টু আই আর ইন্টু কত কত আসছে? আর বাই 2 প্লাস জে এক্স এল বাই 2 প্লাস ভি আর। তাই না? এই ইকুয়েশনটা আসছে না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে দেখেন এই ইকুয়েশনের থেকে আমরা আমি এখানে একটু লিখি, বিসি ইকুয়াল টু ভি আর প্লাস আই আর আর বাই 2 প্লাস জে এক্সএল বাই 2। তো এখন দেখেন এই প্যারামিটারের রাইট সাইডে যা যা লিখেছি এই সবগুলো ভ্যালু কি আমাদের জানা? জি ম্যাম। আচ্ছা, এখানে আমাকে একটু বলেন তো, এই যে ভি আর লিখলাম, এই ভি আর এবং আই আর এদের কোন মান বসবে? ফেজের মান না লাইনের মান? লাইনের মান। লাইন। খেয়াল করে বলেন একটু। ফেজ বসবে, কিন্তু ম্যাম আমরা তো কারেন্টের জন্য ফেজ কারেন্টটা বের করা হয়নি আমাদের। আচ্ছা, ফেজ কারেন্ট বের করা হয় নাই। আমরা যেই থ্রি ফেজ সিস্টেম নিয়ে কাজ করছি সেই থ্রি ফেজ সিস্টেমের জন্য আমরা কোন স্পেশাল কন্ডিশন না হলে আমরা ধরে নিই ওয়াই কানেক্টেড সিস্টেম। সো ওয়াই কানেক্টেড সিস্টেমের জন্য কি হয়ে যায়? ফেজার লাইন সেম, কারেন্ট ফেজার লাইন কারেন্টটা সেম হয়ে যায়। ঠিক আছে? জি ম্যাম। আর এখানে আমাদের অবশ্যই ফেজ দিতে হবে, কারণ আপনি এখানে যেই প্যারামিটার গুলো, সার্কিট প্যারামিটার গুলো আপনার কিসে নিয়েছেন? পার ফেজ। আর ফেজ এবং এক্সেল ফেজ, তার মানে রেজিস্ট্যান্সও ফেজের নিয়েছেন, ইন্ডাকটেন্সও ফেজের নিয়েছেন। সো এই প্যারামিটার গুলো যদি ফেজের হয় তাহলে ভোল্টেজ এবং কারেন্ট যদি আপনি লাইনের নেন তাহলে কি হবে? হবে না। হবে না। সো এই ভ্যালুটাও ফেজ আসবে, এই ভ্যালুটাও ফেজ আসবে। এবং আই এর ক্ষেত্রে ওয়াই এর জন্য, দ্যাট মিন্স ওয়াই কানেক্টেড নেটওয়ার্কের জন্য, এটা আবার অ্যাডমিটেন্স বুঝেন না, ওয়াই কানেক্টেড নেটওয়ার্কের জন্য আই এর এল ভ্যালু এবং আই এর ফেজ ভ্যালু দুইটা আসলে মান কি আসে? সমান। সমান আসে। সো আমরা যেটা বের করেছি সেটাই আসলে আপনার ফেজ কারেন্ট। ওকে, সো আমাদের ইকুয়েশনটাতে এখন আপনি যা যা প্যারামিটার আছে, আপনি অলরেডি ভি আর ফেজ বের করে নিয়েছেন, আপনি অলরেডি আই আর ফেজ বের করে নিয়েছেন। এই ইকুয়েশন থেকে আপনার কাছে অলরেডি আর এর মান আছে, সেটাকে হাফ করে দিবেন, এক্সেল এর মান আছে সেটাকে হাফ করে দিবেন। সো আপনি এখান থেকে কিসের মানটা জানতে পারবেন? বিসি এর মান। সি এর মানটা আপনি জানতে পারবেন। এবার আসি হচ্ছে ভিসির মানটা যখন বের হয়ে যাবে, এবার আপনার কাজ হচ্ছে এই এখান থেকে আপনার আইসি এর মানটা বের করে নেওয়া। এখন আইসি এর মানের জন্য আমরা ইকুয়েশন কি দেখে আসলাম একটু আগে? আইসি ইজ ইকুয়াল টু ভিসি ইন্টু ওয়াই, তাই না? ভিসি ইন্টু ওয়াই। সো ভিসি এর মানটা যখন বের করে ফেলেছি, ওয়াই এর মান আমাদেরকে দিয়ে দেয়া আছে। দিয়ে দেয়া আছে বলতে আমরা বের করে নিয়েছি, ওয়াই ইজ ইকুয়াল টু জে বি, বি কে লেন্থ দিয়ে গুণ করে আমরা এটা বের করে নিয়েছি। সো এই দুটাকে গুণ করে দিলে আমাদের বের হয়ে আসবে আই সির মান। সো আই সি ইজ ইকুয়াল টু ভিসি ইন্টু ওয়াই। ঠিক আছে, আইসির মানটা বের হয়ে গেল। এবার দেখেন আমরা কাজ হচ্ছে
থার্ড স্টেপের কাজ, আমরা এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করব। এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করলে কি আসবে? আইএস ইজ ইকুয়াল টু আইসি প্লাস আই আর। আই আর এর মানটা ফার্স্ট স্টেপে বের করেছি, সেকেন্ড স্টেপে আইসি এর মানটা বের করেছি, তাহলে এখন আমাদের কিসের মান বের হয়ে আসবে? আই এস এর মানটা বের হয়ে আসবে। আইএস ইজ ইকুয়াল টু আইসি প্লাস আই আর। থার্ড স্টেপের কাজ শেষ। এবার হচ্ছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপে কে কে বাকি রয়েছে? আর ভিএস আর আইএস। ভিএস, আইএস কিন্তু বের করে ফেলছি অলরেডি। ও ভিএস। এখন হচ্ছে আমাদের এই লুপে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে ইকুয়েশনটা? ভিএস ইজ ইকুয়াল টু আইএস ইনটু আর বাই 2 প্লাস জে এক্সএল বাই 2 প্লাস ভিসি। এবার দেখেন এই প্যারামিটার গুলো আমার সবগুলো জানা মান, এই মানগুলো বসায় দিলে কিসের মান বের হয়ে আসবে? ভিএস। ভিএস এর মান বের হয়ে আসবে। ঠিক আছে, সো আমাদের যেই প্যারামিটার গুলো দেয়া আছে সেই প্যারামিটার গুলোর মাধ্যমে আমরা আমাদের আইএস এবং ভিএস বের করে ফেললাম। তো আমাদের প্রথম দুইটা পার্টের কাজ শেষ। এবার আমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, দেন হচ্ছে আমার পাওয়ার বের করতে হবে রিসিভার সাইডের, এবং সরি রিসিভার সাইডের পাওয়ার তো দিয়েই দেয়া আছে 10,000 কিলোওয়াট, আমাকে সেন্ডিং এন্ডের পাওয়ার কত সেটা বের করতে হবে। ওকে, এবার তাইলে আমরা একটু পরের পেজে ভ্যালুগুলো দেয়া আছে, আমরা একটু ভ্যালুগুলোর দিকে দেখি, যেহেতু আমাদের এবার কাজ হচ্ছে আমাদেরকে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, এই যেই টার্মটা পাইলাম এটা হচ্ছে আমাদের আইএস। ঠিক আছে, সো আমরা একটা ফেজার ডায়াগ্রাম আঁকি। এখানে যে প্যারামিটার গুলো লিখেছিলাম এই প্যারামিটার গুলো আমাদের আর লাগছে না, সো এগুলো আমি একটু মুছে দিই, তাহলে আমাদের ফেজার ডায়াগ্রামটা দেখতে বা বুঝতে একটু সুবিধা হবে। ফেজার ডায়াগ্রাম আপনারা আঁকবেন যখন, আপনাদের ভ্যালুগুলো বা অ্যামপ্লিটিউড গুলো এক্সাক্ট মান আসতে হবে না, জাস্ট দেখলে বোঝা গেলেই হবে যে একটার ভ্যালু বেশি একটার ভ্যালু কম, কিন্তু অ্যাঙ্গেলটা আপনারা চাঁদা দিয়ে আঁকবেন। ঠিক আছে, সো এখানে যদি একটু দেখেন, ফার্স্ট যেই ভ্যালুটা রেফারেন্স হচ্ছে ভিআর, কারণ ভিআর এর মানটা আমরা কি ধরে নিয়েছি? এই ভ্যালু, তার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। সো আমি যদি এখানে একটু আপনাদের ইয়েটা ফেজার ডায়াগ্রামটা আঁকি, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ভিআর, যার অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এবার আসি আইআর এর ভ্যালু হচ্ছে 109 অ্যামপ্লিটিউড এবং তার অ্যাঙ্গেল হচ্ছে -36 ডিগ্রি। এটা আমরা এমনিতেও দেখেছি যে এটা আসলে পিএফ ল্যাগিং, সো নিচের দিকে আসবে। এটা হচ্ছে আমাদের আইআর। আমি অ্যামপ্লিটিউডটা, আমি অ্যাঙ্গেলটা দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, সো এই অ্যাঙ্গেলটা পাইলাম থিটা আর। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, থিটা আর, এবং থিটা আর এর ভ্যালুটা হচ্ছে 36.86 আচ্ছা, গেল হচ্ছে থিটা আর এর ইস্যু। এবার আসি, আমাদের আইএস কারেন্ট বের করা হয়েছে। আইএস কারেন্টের মানটা কত দেখেন? 100 এবং তার অ্যাঙ্গেল হচ্ছে -29.47। সো অ্যাঙ্গেলটা কি হবে? এই আইআর এর থেকে আরো নিচে যাবে নাকি আইআর এর চেয়ে উপরে যাবে? বিআর এবং আইআর এর মাঝখানে থাকবে। মাঝখানে থাকবে। বিআর এবং আইআর এর মাঝখানে থাকবে, তাই না? সো আমি একটু ডিফারেন্ট একটা কালার দিয়ে আঁকি। এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল আই এস। এই অ্যাঙ্গেলটার মান দিয়ে দেয়া আছে। এই অ্যাঙ্গেলটার মান তো আমরা আর এখন থিটা আর এস ধরতে পারছি না, এটাকে আমরা আলফা ধরে নিলাম। তো আলফার মানটা কত দিয়ে দেয়া আছে আমাদের? 29.79। ঠিক আছে, গেল হচ্ছে আমাদের আইএস এর ভ্যালু। এবার আসি হচ্ছে আমরা ভিএস এর মানটা বা ভিএস এর ফুল ভ্যালুটা কত আসছে সেটা দেখেন। ভিএস এর ভ্যালুটা কত আসলো? এটা ভিএস এর ভ্যালু, এটা ভিএস এর অ্যাঙ্গেল, দ্যাট মিন্স 1.66 ডিগ্রি। সো এটা কোন দিকে যাবে? ভিআর এর চেয়ে নিচে থাকবে না উপরে যাবে? উপরে যাবে, একটু উপরে। এটা হচ্ছে আমাদের ভিএস। এই অ্যাঙ্গেলটার নাম দিলাম বিটা। সো এই বিটা অ্যাঙ্গেলটা কত আসছে? 1.66 ডিগ্রি। এখন আমাকে বলেন থিটা এস এর মান কত হবে? আলফা প্লাস বিটা। ভেরি গুড, আলফা প্লাস বিটা, কারণ থিটা এস মানে হচ্ছে ভিএস এবং আইএস এর মধ্যকার অ্যাঙ্গেল।
সো ভিএস এবং আইএস এর মধ্যকার অ্যাঙ্গেল কত? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা। ঠিক আছে, সো আলফা প্লাস বিটা করলে থিটা এস বের হয়ে আসবে। এখন এই যে থিটা এস বের হয়ে আসলো, থিটা এস বের হয়ে আসলে তো কস থিটা এস বের করা আমাদের জন্য খুব সহজ, তাই না? ইয়েস স্যার। জি ম্যাম। কস থিটা এস বের হয়ে গেল। এখন একটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা এখানে যখন বিএস এর মানটা আমাকে যখন অ্যানসারে চেয়েছে, এই অ্যানসারে আমরা কিসের ভ্যালু দিব? ফেজের ভ্যালু দিব না লাইনের ভ্যালু দিব? ম্যাম ফেজের। লাইনের ভ্যালু দিব, কারণ আমাকে যখন কোশ্চেনে ভিআর এর যে মানটা দেয়া ছিল সেই মানটা কিসের ভ্যালু দেয়া ছিল? লাইনের ভ্যালু দেয়া ছিল না? জি Yes, ম্যাম। sir. তো আমরা এই ভিএস এর ভ্যালুটা যখন রিটার্ন করব তাকে, তখন অবশ্যই সেটাকে লাইনের ভ্যালু রিটার্ন করব। তো আমাকে কি করতে হবে? এই যে অ্যামপ্লিটিউড আছে, এই অ্যামপ্লিটিউডটাকে যদি আমি √3 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমার লাইনের ভ্যালুটা, ভিএস এর লাইনের ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা ভিএস এর লাইনের ভ্যালু বের করে ফেলেছি, কস থিটা এস বের করে ফেলেছি। এবার তো তাহলে আমাদের পাওয়ার বের করাটা সহজ কাজ। পিএস বের করতে হলে আমরা পারবো না? এখন কি লিখবো? √3 ভিএস আইএস কস থিটা এস। জি ম্যাম। ঠিক আছে, মানে কি এই ভ্যালুটা কিসের ভ্যালু আসবে? এটা কিন্তু ফেজ ভ্যালু আসবে, আইএস এরও ফেজ ভ্যালু আসবে। সো এখানে আমাকে বলেন তো ভিএস এর কোন মানটা নিব? এই 69.5 নাকি 40.144, কোনটা হবে? 40.144। 40.144। সো পিএস এর মানটা এখান থেকে বের হয়ে গেল। এবার মান দুইটা যদি আমি বসাই দেই, তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের হয়ে আসবে? ইফিসিয়েন্সি। এটা এফিসিয়েন্সির মান বের হয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই হচ্ছে আমাদের নমিনাল টি মডেল। নমিনাল টি মডেলের সলিউশনটা আমরা দেখলাম। ম্যাম অ্যাঙ্গেল গুলোর ক্ষেত্রে যে আগের স্লাইডটাতে একটু যাওয়া যাবে, ওই যে 40 যা আগের টাইম ম্যাম, আগের টাইম বা এটা? এইটার মধ্যে ওই যে নিচে ম্যাম, হ্যাঁ বলেন। এই যে অ্যাঙ্গেল গুলো পরে এই যে চেঞ্জ হচ্ছে কিভাবে? ও ডিগ্রি আর মিনিটে? জি ডিগ্রি ম্যাম। মিনিটের কনভার্সনটা কি ভুলে গেছি? ডিগ্রি মিনিটের কনভার্সন আপনাদের ক্যালকুলেটরে একটা সার্কেল, একটা গোল সিম্বল আছে, ক্যালকুলেটর আমার হাতের কাছে নাই, ওইটা দিয়ে করলে এটা ডিগ্রি মিনিট সেকেন্ড। অ্যাঙ্গেলের কিন্তু 3টা ভাগ আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড। তো ওইটাতে কনভার্সনটা এখানে করা হয়েছে। এই কনভার্সন আপনারা না করলে আপনার কোনো সমস্যা হবে না, আপনারা এই পয়েন্টে রেখে দিয়েন, তাতেই হবে। ওকে মিস। ঠিক আছে, এই কনভার্সনটা দরকার নেই, আপনারা এখানে একদম 36.86 ডিগ্রি রেখে দিবেন, তাতেই হবে, পয়েন্টে থাকলেই হবে। আচ্ছা, এখন আমাকে বলেন অঙ্কটাকে সবার ক্লিয়ার হয়েছে কিনা? জি ম্যাম। আচ্ছা, অঙ্কটা ক্লিয়ার হলে মনে হয় আজকে টাইম শেষ। আচ্ছা, আজকে 11টা 20 বেজে গেছে, সময় শেষ। সো আজকে এই পর্যন্তই। এই অঙ্কটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে পাই মডেলটা দেখবো যখন আমরা, আমাদের জন্য বোঝাটা সহজ হবে। এই যে কোন জায়গায় পেজ লাগছে, কোন জায়গায় লাইন লাগছে, এই জিনিসগুলো তো পাই মডেলের জন্য আর পরিবর্তন হবে না, তাই না? পাওয়ারের ক্ষেত্রে কি ব্যবহার করতে হচ্ছে, কোশ্চেনে কোনটা দেয়া আছে, এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। সো আমরা ইনশাল্লাহ এগুলো একটু মাথায় রাখবো, মাথায় রাখলে আমাদের পাই মডেলের অঙ্কটা আমরা ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।